আমাদের সম্পর্কে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? আমাদের সম্পর্কে কি ভালোবাসা আছে? এসব ভাবতে ভাবতেই অনেক বেলা হয়ে গেল। স্যার দুপুরে ফিরে আসল। দুজনে খাওয়া দাওয়া করে বসে আছি। হঠাৎ স্যার বলল, সুপ্তি চট করে রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। ঘুরতে যাওয়ার কথা শুনে তো আমি সেই খুশি। তাড়াতাড়ি একটি কচুপাতা রঙের শাড়ি পরে নিলাম। স্যার আজকে ব্ল্যাক টি শার্টের উপর একটি ব্রাউন কালারের জ্যাকেট পরেছে, যার হাতা সামান্য উপরে তুলে রেখেছে। সানগ্লাসটা সামনের টি শার্টের বুকে ঝুলিয়ে রেখেছে। সাথে অ্যাশ কালারের জিন্স, হাতে দামি ব্র্যান্ডেড ঘড়ি, পায়ে হোয়াইট কেডস। স্যার আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলগুলো পেছনে নিতে নিতে বলল, কি ম্যাডাম, আমাকে নিরীক্ষণ করা হয়েছে তো এবার চলুন বেরিয়ে পড়ি। আমি অপ্রস্তুত হয়ে মুখটা ঠিক করে বেরিয়ে পড়লাম আগে আগে। আর স্যার একটা মুচকি হাসি দিয়ে গাড়ির চাবি নিয়ে পেছনে পেছনে আসতে লাগল। আমি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালাম স্যার আসছে কিনা দেখার জন্য। পিছনে তাকিয়ে আমার চোখ আবার আটকে গেল। স্যার বাইরের সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নামছে, তার চুলগুলো হালকা উড়ছে। শেষের সিঁড়িটায় পা রাখতে রাখতে সানগ্লাসটাটি শার্ট থেকে বাম হাত দিয়ে টেনে বের করে চোখে পড়েই আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। আমার বুকের ভেতর ধক করে উঠল তার এত সুন্দর হাসি দেখে। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে গাড়ির দরজা খুলে বসে পড়লাম। না, এত তাকিয়ে থাকা যাবে না। আমি মেয়ে হয়ে এত তাকিয়ে থাকব কেন? এমনিতেই একবার লজ্জা পেলাম। স্যার কি আজ কোনো অডিশন দিতে যাচ্ছে? না হলে একেবারে হিরোদের মতো এত সুন্দর লাগছে কেন? স্যার আমার পাশের গাড়ির দরজা খুলে এক হাত গাড়ির দরজার উপর আর আরেক হাত রুফটপে রেখে ঝুঁকে বলল, বের হয়ে আসুন ম্যাডাম। আজ কারে করে যাব না? আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কি দিয়ে যাব? স্যার হাত দিয়ে সামনে ইশারা করল। তাকিয়ে দেখি খুব সুন্দর একটা বাইক। দেখে বললাম, আপনি বাইকও চালান? স্যার হেসে জবাব দিল, কলেজে থাকতে প্রচুর চালাতাম, এখন অনেক দিন ধরে চালানো হয় না। স্যার গিয়ে সেখানে বসে বাইক স্টার্ট দিয়ে আমাকে ঘাড় নাড়িয়ে ইশারা করল বসার জন্য। আমি আস্তে আস্তে উঠে বসলাম। স্যার কি আজ আমাকে মারার প্ল্যান করেছে? এমনিতেই তাকে এত সুন্দর দেখায় আমার বুকের ভেতর হাতুড়ি পেটানো শুরু হয়ে গেছে, আর এখন আবার বাইকে এত কাছে। আমি বসেছি তো ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না স্যারের কাঁধে হাত রাখব কিনা। খুবই লজ্জা লাগছে। কেন কে জানে? আমি দ্বিধায় ভুগতে ভুগতে লজ্জায় হাত দিয়ে কানে সামনে থাকা চুলগুলো গুজে চোখ নামিয়ে আস্তে আস্তে হাত তার কাঁধে রেখেই দিল। স্যার বাইকের মিররে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চালানো শুরু করল। স্যারের কাঁধে হাত রাখায় আমার মনে হচ্ছে আমি কারেন্টের প্লাগে হাত রেখেছি। শরীর দিয়ে যেন 440 ভোল্টের কারেন্ট প্রবাহিত হচ্ছে। স্যারের চুলের ঘ্রাণটাও আমার নাকে আসছে। আচ্ছা, স্যার কি শ্যাম্পু ব্যবহার করে যে এত সুন্দর ঘ্রাণ? জানলে আমিও একটু দিতাম। স্যার একটি ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে। চারপাশে সবুজ গাছপালা, কি সুন্দর হিমশীতল হাওয়া, আর আমি বসে আছি শুভ্র স্যারের পেছনে। সবকিছু মিলিয়ে একটা দারুণ অনুভূতি, ভাষায় প্রকাশ করা যাবে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো টাইপ। স্যার একটি লম্বা ব্রিজের উপর বাইক থামালো। আমি নেমে ব্রিজের নিচে পানি দেখছিলাম। কি সুন্দর নদীর পানি, হালকা হালকা ঢেউ হচ্ছে মাঝে মধ্যে। খুব বাতাস এখানে। চুলগুলো ঠিক রাখতে পারছি না, বারবার সামনে এসে পড়ছে। তাই এক হাত দিয়ে সামনের চুল কানে গুজে ধরে রাখলাম আর উপর হয়ে নিচে তাকিয়ে পানি দেখছিলাম। স্যার আমার পাশে এসে ব্রিজের গায়ে পিঠ ঠেকিয়ে বুকে হাত গুজে বলল, কি ভালো লাগছে? আমি ভুরু নাচিয়ে খুশি হয়ে বললাম, খুব। ব্রিজটা অনেক বড়, সাইড দিয়ে ভেন গাড়ি করে অনেক জিনিস নিয়ে এসেছে। তাকিয়ে দেখলাম আমাদের মতো আরও অনেকেই ঘুরতে এসেছে।
স্যার আমার হাতের দিকে তাকিয়ে বলল, আজ তুমি চুড়ি পরনি? আমি হাতের দিকে তাকিয়েই অবাক হলাম। সত্যিই তো। স্যারের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চুড়ি পরার কথা একদমই মনে ছিল না। হঠাৎ স্যার আমার হাত ধরে রাস্তা পার করিয়ে একটি ছোট্ট ভেনগাড়ির সামনে নিয়ে আসল। আমি তাকিয়ে দেখলাম সেখানে অনেক রঙের চুড়ি আছে। স্যার তার নিচের ঠোঁট কামড়ে ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে দেখল সব চুড়ি। তারপর তার মধ্যে থেকে লাল রঙের কিছু কাচের চুড়ি নিয়ে আমার হাতে পরিয়ে দিতে লাগল, খুব যত্ন করে। আমি শুধু স্যারের মুখের দিকে তাকিয়ে দেখছি, আর স্যার আমার হাতের দিকে তাকিয়ে পরাচ্ছে। হঠাৎ আমার দিকে তাকিয়ে চোখে চোখ পড়ায় নিচের ঠোঁটটা হালকা কামড়ে ধরে ভুরু নাচিয়ে ইশারা করল, কি? আমি লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে না বলে চোখ নিচে নামালাম। চুড়ি পরানো শেষে স্যার আমাকে জিজ্ঞাসা করল, কিছু খাবে? তখনই দেখলাম আমাদের সামনে দিয়ে হাওয়াই মিঠাইওয়ালা যাচ্ছে, কাঁধে এতগুলা হাওয়াই মিঠাই ঝুলিয়ে। আমি লাফ দিয়ে স্যারকে বললাম, হাওয়াই মিঠাই খাবো। স্যার একটা কিনে এনে আমার হাতে ধরিয়ে দিল। আমি পেয়েই তাড়াতাড়ি খেতে শুরু করলাম, কিন্তু বাতাসের কারণে সব আমার নাকে মুখে লেপ্টে যাচ্ছে। সেই অবস্থাতেই খেতে খেতে বললাম, স্যার আপনি খাবেন না? স্যার আমার নাকে ঠোঁটে লেগে থাকা হাওয়াই মিঠাই হাত দিয়ে সরাতে সরাতে মুচকি হেসে বলল, সত্যি খাবো? আমি লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে গেলাম। খাওয়া শেষে আবারও আমাদের চলতে লাগলো বাইকের লং ড্রাইভ। স্যার বাইকটা হঠাৎ থামাতেই দেখলাম আমরা আমাদের বাড়ির সামনে আছি। আমি বাইক থেকে নেমে অবাক হয়ে বললাম, স্যার এখানে হঠাৎ? স্যার বাইক থেকে নেমে বলল, আরে শ্বশুরবাড়ি এসেছি। হঠাৎ আবার কি? বলেই আমার গাল টিপে দিল। আমি স্যারের পেছনে পেছনে গেলাম। আমাদের দেখে তো সবাই মহাখুশি। ভেতরে গিয়ে বুঝতে পারলাম আমরা যে আসব তা সবাই আগের থেকেই জানে। তার মানে স্যার শুধু আমাকেই বলেনি। রান্নাঘর থেকে বাহারি রান্নার সুগন্ধ বের হচ্ছে। বাবা আর ভাইয়া স্যারের সাথে সোফায় বসে গল্প করছে। আমি চট করে রান্নাঘরে গিয়ে দেখি মা আর ভাবি ধুমছে রান্না করছে। অবশ্য রান্না প্রায় শেষের দিকে। একটু পর কলিং বেল বেজে উঠতেই হলে গিয়ে দেখলাম স্যার একটি ছেলের হাত থেকে এক গাদা জিনিস নামাচ্ছে। আমার পেছনে পেছনে ভাবিও এসেছে। কাছে গিয়ে ভালো করে দেখতেই আমার চোখ চট গাছ। সব পদের ফল, মিষ্টি, দই, রসমালাই, জুস, আইসক্রিমের 5টা বড় বড় বক্স, চকলেট আরও কত কি। মনে হচ্ছে বাজার বসে গেছে। ভাবি বলে উঠল, শুভ্র এত কিছু আনার কি দরকার ছিল? স্যার মুচকি হেসে বলল, ভাবি কি যে বলেন, শ্বশুরবাড়ি এসেছি, সামান্য কিছু আনব না তো কি করব? স্যার আমার বেডে বসে আছে আর আমি আইসক্রিম খাচ্ছি চেয়ারে বসে। হঠাৎ ভাবি একটা নক করে ভেতরে এসে সোফায় বসে আমাকে একটা চোখ রাঙানি দিয়ে বলল, একা একা বসে খেয়ে যাচ্ছিস? শুভ্রকে খেতে দেসনি কেন? আমি মুখ ফুলিয়ে বাটি সাইডে রেখে দিল ম। স্যার হেসে বলল, থাক থাক ভাবি, আমি খেলে আবার আপনার ননদের কম পড়ে যেতে পারে। একাই 5 জনের টা খায়। আমি তো রাগে ফায়ার। আমাকে পেটুক বলা। আর ভাবি দাঁত কেলিয়ে হেসেই যাচ্ছে। তারপর বলল, শুভ্র তুমি কতদিন পর আসলে বলো তো? স্যার বলল, ভাবি কাজের অনেক চাপ থাকে। ভাবি বলল, সুপ্তিকে তো মাঝে মাঝে পাঠিয়ে দিতে পারো। স্যার মুখে একটা সিরিয়াস ভাব এনে বলল, আর বলবেন না ভাবি। আমি সুপ্তিকে অনেকবার বলেছি যে সুপ্তি, আমি তো যেতে পারি না, তুমি গিয়ে বেরিয়ে এসো। কিন্তু ও এটা শুনলেই কান্না শুরু করে দেয়। বলে আমি যেদিন যাব সেদিনই যাবে। আমাকে ছাড়া এক রাতও বাইরে থাকতে চায় না। স্যারের কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এতটা অবাক হলাম। আমার মুখ হা হয়ে গেল। সামনে তাকিয়ে দেখি ভাবির মুখ আমার থেকেও ডাবল বড় হা হয়েছে। একটা খরগোশ সেখানে অনায়াসে ঢুকে যেতে পারবে।
চোখগুলো যেন যে কোনো সময় খুলে বাইরে চলে আসবে। ভাবি খরগোশকে ঢোকার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি মুখটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলল, কি রে সুপ্তি, এগুলো কি শুনছি? বিয়ের আগে তো বিয়ে করব না বলে গীত গাইতি, আর এখন এমন জামাই পাগল হয়ে গেছিস বলে ভাবি মুখ টিপে হাসতে হাসতেই চলে গেল। আমি রাগে চোখ মুখ কুঁচকে স্যারের দিকে তাকাতেই স্যার একটা চোখ টিপ মারল। কিছু বলতে যাব তার আগেই বাইরে খাবার জন্য ডাক পড়ল। ডাইনিং টেবিলে বসে আমি আরামে খেয়ে যাচ্ছি। খাওয়া প্রায় শেষের দিকে। শুভ্র স্যারের দিকে তাকিয়ে দেখলাম স্যার অসহায় চোখে একবার আমার দিকে একবার প্লেটের দিকে তাকাচ্ছে। তার উপর এখন খাওয়া নামের অত্যাচার চলছে অতিমাত্রায়, আর এই অত্যাচারটা নির্ভুলভাবে চালাচ্ছে আমার একমাত্র ভাবি। মাঝে মাঝে মাও যোগ দিচ্ছে। প্লেটে খাবারের পাহাড় জমিয়ে রেখেছে। খাওয়া শেষে আমি উঠতে লাগলাম। স্যার আমার উঠে পড়ার দিকে দৃষ্টি দিয়ে আরও অসহায়ভাবে তাকিয়েই রইল। মনে হয় কিছু এক্সপেক্ট করছে আমার বলার। আমি আবার একটু দয়াশীল কিনা তাই তার এক্সপেকটেশন না ভেঙে বললাম, এ কি ভাবি, তোমাদের জামাইয়ের প্লেট এমন খালি কেন? ভালো মতো আদর যত্ন করে খাওয়াও। দেখো আমাকে ওই বাড়িতে গিয়ে আবার খোটা না শুনতে হয়। বলেই মুখে হাত দিয়ে অনেক কষ্টে হাসি চাপিয়ে সেখান থেকে চলে আসলাম। ভাবি আমার উৎসাহ পেয়ে আরও দ্বিগুণভাবে নেমে পড়েছে খাওয়াতে। আমার পেট ফেটে হাসি পাচ্ছে। স্যারের অসহায় মুখটা দেখার মতো। বেশ হয়েছে, আমাকে এতদিন জ্বালিয়েছে ওই ফলপল খাইয়ে, আবার আজ ভাবির সামনে আমার মান সম্মানের ফালুদা বানিয়ে কি মিথ্যাটাই না বলল। এতদিন পর আমি সুযোগ পেয়েছি, এবার বুঝুক মজা। একটু পর রুমে ঢুকেই চোখের সামনে আরেকটা হাসির কাণ্ড দেখলাম। শুভ্র স্যার পাঞ্জাবির উপরের বোতাম না খুলেই পড়তে নিয়েছিল, আর সেটা এখন অর্ধেক মাথায় আটকে রয়েছে, তাই স্যার ছটফট করে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করে মুখ টিপে হাসি চাপাতে গিয়েও হাসি ফক করে বেরিয়ে গেল। তাড়াতাড়ি আবার হাসি চেপে স্যারের সামনে গিয়ে বোতামটা খুলে দিতেই স্যার মাথা বের করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু নিচে তাকাতেই মুখটা আবার করুণ হয়ে গেল। আমি আর হাসি চাপিয়ে রাখতে পারলাম না। খিলখিল করে হেসে দিল ম। স্যার কোনো বাড়তি জামা কাপড় না আনায় স্যারকে বাবার পাঞ্জাবি পরতে দেওয়া হয়েছে। কিন্তু বাবার পাঞ্জাবি না দিয়ে তো ভাইয়ারটাও দিতে পারত। সেসব কথা না ভেবে বরং হাসির কথাটাই ভাবি। স্যারের গায়ে বাবার পাঞ্জাবিটা সাংঘাতিক ঢোলা হয়েছে। স্যারকে দেখতে পুরো কার্টুনের মতো লাগছে। আমি মুখে হাত দিয়ে হেসেই যাচ্ছি, হঠাৎ স্যার পাঞ্জাবি খুলে খালি গায়ে আমার কোমরে হাত দিয়ে একদম কাছে টেনে নিল। স্যারের উন্মুক্ত বুকের সাথে মিশে আমার হাসি একদম থেমে গলা শুকিয়ে আসল। স্যার আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? আমাকে তখন খাবার টেবিলে অপদস্থ করে মনে করেছ পার পেয়ে যাবে? আমি স্যারের কথা শুনে একটা ঢোক গিললাম। হঠাৎ স্যার আমাকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে আমার ঘাড়ে একটা গভীর করে চুমু খেল। আমি কেঁপে উঠে এক হাত দিয়ে শাড়ি আরেক হাতে স্যারের পিঠ খামছে ধরলাম। আমাকে এই অবস্থা থেকে মুক্ত করল ভাবি। দরজায় কড়া নেড়ে ক্রমাগত ডাকছে। স্যার আমাকে আস্তে আস্তে ছেড়ে দিল। আমি দরজা হালকা খুলে দাঁড়ালাম। ভাবি বলল, এই নে ধর তোর ভাইয়ের টি শার্ট। তখন ভুল করে তোর ভাইয়ের পাঞ্জাবি মনে করে বাবার পাঞ্জাবি দিয়ে দিয়েছিলাম। এই বলে ভাবি চলে গেল। আমি টি শার্টটা লাজুক চোখে না তাকিয়েই স্যারের দিকে বাড়িয়ে দিল ম। স্যার একটা মুচকি হেসে হাত বাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমার কেমন যেন খুবই লজ্জা লাগছে, স্যারের দিকে তাকাতেও পারছি না। রাতে আমি আগেই ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু ঘুমের চোখেই বুঝতে পারলাম স্যার আমার কপালে একটি ভালোবাসার পরশ দিয়ে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমাদের বাসা থেকে তার পরের দিন সকালেই চলে আসলাম।
দুপুরের পর কতক্ষণ ধরে আমি বেডে বসে কাচুমাচু করে যাচ্ছি আর স্যার মনোযোগ দিয়ে খেলা দেখে যাচ্ছে। আমি কতক্ষণ ধরে স্যারকে বলে যাচ্ছি একটু স্টার প্লাস দিতে, কিন্তু দিচ্ছেই না। রিমোটটা যদি একবার হাতে পাই। হঠাৎ আমি পেট ধরে ন্যাকাতে লাগলাম। স্যার উদ্বিগ্ন মুখে রিমোট রেখেই উঠে পড়ে আমার কাছে এসে দাঁড়াল, আর আমি এক ছুটে রিমোট হাতে নিয়ে স্যারকে হাত তুলে দেখালাম। স্যার কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়াও বলে আমার পিছনে দৌড়াতে লাগল। আমি বুঝে গেছি স্যার রেগে গেছে, আজ ধরতে পারলে আর রক্ষে নেই। তাই আমিও ছুটে যাচ্ছি। পুরো ঘরময় আমরা ছুটে বেড়ালাম। স্যার আমাকে অবশেষে ধরতে পারল যখন আমরা ছাদে চলে আসলাম। আমার হাত দুটি পেছনে নিয়ে শক্ত করে ধরে ধমক দিয়ে বলল, বেশি চালাকি শিখছ না? আমি বলছি, স্যার ছাড়ুন প্লিজ, ব্যথা লাগছে। স্যার এবার আমাকে ছেড়ে বলল, কানে ধরো। আমি মুখ ফুলিয়ে বুকে হাত গুজে অন্যদিকে তাকিয়ে বললাম, ইস, বললেই হলো, যখন তখন শুধু কানে ধরো। আমি ধরব না। স্যার আবার চোখ রাঙানি দিয়ে বলল, ধরবা না? আমি আগের থেকেও দ্বিগুণ ভাব নিয়ে বললাম, না। বলা শেষ হতে না হতেই স্যার আমাকে কোলে তুলে নিয়ে ঠাস করে সুইমিং পুলের পানিতে ফেলে দিল। আমি পানিতে হাবুডুবু খাচ্ছি, হাত পা ছোটাছুটি করছি। স্যার আমার এই অবস্থা দেখে অস্থির হয়ে সেও পানিতে ঝাঁপ দিল, আর আমি স্বাভাবিকভাবে সাঁতরে অন্য সাইড দিয়ে উঠে গেলাম। স্যার আজ দ্বিতীয়বার হতভম্ব হয়ে পানিতে দাঁড়িয়ে রইল। আমি তাকে বললাম, সাঁতার আমি পারি। দেখলেন তো কিভাবে আপনাকেও পানিতে নামালাম। সুপ্তির সাথে লাগতে আসলে এমনই হয় বলে একটা মুখ ভেঙচি দিয়ে চলে আসলাম। রাতে আমি অ্যাকুরিয়ামটা বিছানার কোনায় রেখে উপর হয়ে শুয়ে হাতের উপর ভর দিয়ে মুখ রেখে মাছ দুটির খেলা দেখছিলাম। হঠাৎ স্যারও আমার পাশে আমারই মতো শুয়ে পড়ে মাছ দুটির দিকে তাকিয়ে বলল, এগুলোর কোনো নাম দাওনি সুপ্তি? স্যারের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। সত্যিই তো মাছ দুটিকে আমি এখনো কোনো নাম দেইনি কেন? এতদিন ধরে আমার কাছে আছে। এত বড় ভুল আমি করলাম? স্যার আবার চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞাসা করতেই আমি মুখ গোমরা করে মাথা নাড়িয়ে না করলাম। স্যার একটা মুচকি হেসে বলল, থাক, আমি এদেরকে নাম দিয়েছি। আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, কবে? স্যার বলল, তোমাকে দেওয়ারও আগে। আমি এবার চরম উত্তেজনা নিয়ে বললাম, কি নাম? স্যার আমার দিকে তাকিয়ে বলল, শুভ্র সুপ্তি। তার কথা শুনে আমি লজ্জা পেয়ে মাছ দুটির দিকে তাকিয়ে দেখলাম তারা কি পরম আনন্দে একে অপরের পিছনে ছোটাছুটি করছে। আমি আবার স্যারের দিকে তাকালাম। স্যারও আমার দিকে আবেগী চোখে তাকিয়ে বলল, মনে কর এরা আমাদের মনের একটা অংশ। দেখো তো এই শুভ্র সুপ্তি এখন আমাদের কি করার ইশারা করছে। আমি মাছেদের দিকে তাকিয়ে দেখলাম মাছ দুটো একে অপরের মুখে মুখ লাগিয়ে রেখেছে। আমার গাল একেবারে লাল হয়ে গেল লজ্জায়। আমি চোখ নামিয়ে নিলাম। স্যার আমার অবস্থা দেখে মাছ দুটির দিকে তাকিয়ে হাসছে। আমি আবার ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম। স্যারের দৃষ্টি এখনো মাছের দিকে। হঠাৎ আমার কি হলো জানি না, আমি খুব ধীরে ধীরে স্যারের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। স্যার যেন বিদ্যুতের থেকেও বেশি চমকে আমার দিকে তাকাল। আমি এক লাফ দিয়ে উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কম্বলের কোনা মুখে চেপে ধরে বালিশে মুখ আধো মুখ লুকিয়ে চোখ বন্ধ করে এখনো লজ্জা পেয়েই যাচ্ছি। আর স্যার যে এখনো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তা আমি বেশ বুঝতে পারলাম। তার পরের দিন দুপুরের পরে আমি বেডে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছি। খুবই বোরিং লাগছে। আর স্যার ধ্যানমগ্ন হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। এমনকি দেখছে ল্যাপটপে আমারও দেখতে ইচ্ছে হলো। একটু পর ফোন বাজতেই স্যার রিসিভ করে বাইরে চলে গেল। আমি উঠে গিয়ে ল্যাপটপটা অন করতেই আমার মনে হলো আমার বুকে যেন কেউ সজোরে আঘাত করল। ল্যাপটপের স্ক্রিনে স্যার আর সেই মেয়েটার ছবি।
দুজনে পাশাপাশি বসে আছে। আমার চোখ দিয়ে একটি বড় অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়তে না পড়তেই স্যার রুমে চলে আসল। আমি তাড়াতাড়ি ল্যাপটপের স্ক্রিনে স্যার আর সেই মেয়েটার ছবি দুজনে পাশাপাশি বসে আছে। আমার চোখ দিয়ে একটি বড় অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়তে না পড়তেই স্যার রুমে চলে আসল। আমি তাড়াতাড়ি উঠে পিছনে ঘুরে চোখের পানি আড়াল করলাম। স্যার ব্যস্ত হয়ে গাড়ির চাবিটা হাতে নিয়ে বলল, সুপ্তি, আমার এখনই আর্জেন্ট একটু অফিসে যেতে হবে, তুমি সাবধানে থেকো বলে স্যার ল্যাপটপ নিয়ে চলে গেল। আমি খুব স্বাভাবিকভাবেই হেঁটে ছাদে চলে গেলাম। ছাদের দোলনায় পা উঠিয়ে হেলান দিয়ে বসে রইলাম। মাথার ভেতর আবার সেই দৃশ্য ঘুরছে। স্যারের সেই মেয়েটির সাথেও সম্পর্ক আছে আর স্যার আমার সাথেও নর্মাল বিহেভ করছে কেন? হঠাৎ মাথায় নাহিদ ভাইকে স্যারের বলা সেই কথাটা ভেসে উঠল। বিয়ের পরে অনেক পরিস্থিতিতে তোর ভালো না লাগলেও তোকে তা হ্যান্ডেল করতে হবে, কারণ তখন সেটা তোর দায়িত্বের মধ্যে পড়বে। স্যার সেদিন নাহিদ ভাইকে এই কথাটাই কেন বলল? তার মানে কি স্যার শুধুমাত্র আমার সাথে বিয়ে হয়েছে বলে দায়িত্বের টানে পড়ে এত ভালো ব্যবহার করেছে? এটা শুধুমাত্র দায়িত্ব ছাড়া আর কিছুই না। হয়তো দায়িত্বের টানে সে আমার সাথে সারা জীবন সংসার করার জন্য প্রস্তুত হয়ে পড়বে। তার মতো আদর্শ ছেলে তো এমনি করবে, কিন্তু আমি তো এমন সম্পর্ক চাই না। পরিস্থিতির শিকারে তাকে আমার সাথে দায়বদ্ধতার সম্পর্ক পালন করতে হবে না। নিজের মনটাকে যদি হাতে পেতাম তাহলে গলা টিপে ধরতাম। আবার আরেকবার কেন ভুল বুঝল? কেন আবার ভাবতে শুরু করল যে স্যার আমাকে সত্যিই ভালোবাসে? কিছুক্ষণ শুনশান নীরবতার পর হঠাৎ স্যার আমার সামনে সেই মেয়েটিকে নিয়ে আসল। আমি তাদের দুজনকে দেখে দাঁড়িয়ে গেলাম। স্যার আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমি ওকেই ভালোবাসি। তোমার সাথে জেদের বশে বিয়ে করে আমি এখন নিরুপায়। না পারছি ওকে ভুলতে, না পারছি তোমাকে ছাড়তে। তুমি আমাদের পথের কাঁটা, পথের কাঁটা, পথের কাঁটা। আমি ধরমরিয়ে চোখ খুলে বড় বড় শ্বাস নিতে লাগলাম। আমি এখনো দোলনাতেই শোয়া আছি। চারপাশে অন্ধকার হয়ে গেছে। তার মানে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? তাড়াতাড়ি দোলনা থেকে নেমে ভেতরে গিয়ে রুমে ঢুকলাম। রুমের মধ্যেও ঘুটঘুটে অন্ধকার। আমি লাইট জ্বালাতে যাব তার আগেই রুম আলোকিত হয়ে উঠল রং বেরঙের লাইটিংয়ে। পুরো রুমে ফুল দিয়ে সাজানো হয়েছে, ক্যান্ডেলও ঝালানো। রুমে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে। একটু পরই তার মধ্যে থেকে শুভ্র স্যার একটি ব্ল্যাক কালারের শার্ট গায়ে বেরিয়ে এলো হাসি মুখে। আমি হতভম্ব হয়ে সব দেখেই যাচ্ছি। আজ আর এসব আমার ভালো লাগছে না। নিজেকে কেমন বোঝা বোঝা লাগছে। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। স্যার আমার কাছে এসে হাসি মুখে বলল, এত কষ্ট করে এত কিছু করলাম, আর বউ আমার কিছুই বলছে না? আমি অন্যদিকে তাকিয়ে বেশ রুক্ষ স্বরেই বললাম, আমি বলেছি আমার জন্য এসব করতে। স্যার আমার এরকম আওয়াজ শুনে একটু অবাক হলেও স্বাভাবিক হয়েই বলল, তোমার ভালো লাগছে না? আমি কিছু না বলেই চলে যাচ্ছিলাম। কেন যেন তার দিকে তাকাতেও পারছি না। কিন্তু স্যার আমার হাত ধরে বলল, আমার তোমাকে কিছু বলার ছিল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমার এখন কিছু শুনতে ইচ্ছা করছে না। স্যার ভুরু কুঁচকে আবার নরম হয়ে বলল, এমন কেন করছো? আমি এবারও নিশ্চুপ। আমার নীরবতায় স্যার রেগে গিয়ে আমাকে তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল, কেন করো তুমি এমন? আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। স্যারের চোখও ছলছল করছে। স্যার আমাকে ছেড়ে পিছনে ঘুরে বলল, আমি ভেবেছিলাম আমাদের আগে যা হয়েছে হয়েছে, এখন সেসব ভুলে নতুন, তাই আমি এত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তুমি? আমি চোখের পানি মুছে বললাম, কেন? কেন করছেন এত চেষ্টা?
স্যার আমার দিকে ঘুরে তার দুহাতে আমার মুখ আলতো করে ধরে কান্না ধরা গলায় বলল, কেন করছি? তুমি কি কিছুই বুঝো না? স্যারের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। বাদ মানছে না আমার অশ্রুও। আমি তার দিকে তাকাতে পারছি না। সে এবার আমার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে খুব আবেগী গলায় বলল, শুনতে কি পাও এই নিঃশ্বাসে, এই হৃদস্পন্দনে প্রতিনিয়ত কার নাম বলে? এখানে কার নাম লেখা আছে? আমি অশ্রু ঝরিয়ে চোখ বন্ধ করে ফেললাম। স্যারের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে লাগছে। এমনকি তার হৃদস্পন্দনও আমি স্পষ্ট শুনতে পারছি। খুব মানতে ইচ্ছে করছে যে এখানে শুধু আমার নাম লেখা, শুধু আমার। কিন্তু না, আমি আবারও মনের বিভ্রান্তিতে ধরা দিব না, কিছুতেই না। কিছুক্ষণ নীরবতা শেষে স্যার হঠাৎ কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করেই একটি বড় দীর্ঘশ্বাসের সাথে বলে উঠল, আই লাভ ইউ। শুনে আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি ধপ করে চোখ খুলে ফেললাম। স্যারের চোখ এখনো বন্ধ। আমার মন এক প্রশান্তিতে ভরে উঠল। কিন্তু পরক্ষণেই হঠাৎ চরম প্রশান্তির এই কথাটি আমাকে প্রচণ্ড বেদনা দিতে লাগল। বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বললাম, থাক। এখন শুধুমাত্র আমার সাথে আপনার বিয়ে হয়েছে বলে আপনাকে আমায় জোর করে ভালোবাসতে হবে না। স্যার চোখ মুখ কুঁচকে বলল, জোর করে? তাহলে তুমিও কি আমাকে জোর করেই ভালোবাসো? আমি অপ্রস্তুত হয়ে অন্যদিকে ঘুরে বললাম, আমি কি আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি? সে আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো না? আমি আবারও নিশ্চুপ হয়ে রইলাম অন্যদিকে তাকিয়ে। সে আমাকে ছেড়ে ড্রয়ার থেকে কিছু বের করে হাত উঠিয়ে বলল, যদি আমাকে ভালো না বেসে থাকো তবে এটা এখনো যত্ন করে রেখেছ কেন? আমি তার হাতের দিকে তাকিয়ে দেখলাম তার হাতে সেই পরীক্ষার খাতাটি যেখানে স্যার তার পছন্দের কথা আমাকে লিখেছিল, যেটা আমি আজ পর্যন্ত খুব যত্ন করে একটি মখমলের কাপড়ে পেঁচিয়ে আমার আলমারিতে সযত্নে তুলে রেখেছিলাম। স্যার আমার আরও কাছে এসে খাতাটি আমার মুখের সামনে ঝাঁকিয়ে রেগে বলল, কি হলো, কথা বলছো না কেন? জবাব দাও। যদি আমাকে ভালোবেসে নাই থাকো তাহলে এই সামান্য কাগজটা এখনো রেখে দিয়েছ কেন? আর সেই অ্যাকুরিয়াম দুটো কেন রেখেছ নিজের কাছে? এমনকি বিয়ের পরে শ্বশুর বাড়িও নিয়ে এসেছিল। তারপর আবার চেঁচিয়ে বলল, জবাব দাও। আমি শুধু কাপা কাপা গলায় বললাম, এই কাগজ আপনি কোথায় পেয়েছেন? সে বলতে থাকল, তোমার আলমারিতে। প্রথম যেদিন তোমাদের বাড়ি গিয়েছিলাম সেদিনই পেয়েছিলাম। এখন এই কথার কি উত্তর আছে তোমার কাছে বল? আমি চুপ করে মাথা নিচু করে চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম। স্যার আমার আরও কাছে এসে দুহাত দিয়ে আমার মুখ তোলার চেষ্টা করতে করতে বলছে, কি হলো, চোখ বন্ধ করে রেখেছ কেন? আমার দিকে তাকিয়ে বলতো তুমি আমাকে ভালোবাসো না। আমি মাথা নিচু করে কেঁদেই যাচ্ছি। আর স্যার বলে যাচ্ছে, কি হলো, তাকাও তাকাও বলছি। আমও হঠাৎ শক্ত হয়ে তার হাত ছিটকানি দিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, না, ভালোবাসি না। আপনার যদি আমার জন্য খুব অসুবিধা হয় তাহলে বলে দিন, আমি চলে যাব। স্যারের চোখে যেন আগুন জ্বলে উঠল। রাগে সে হুঙ্কার দিয়ে টেবিলটা উপর করে ফেলে দিল। বিছানার পাশে থাকা লিম্ফ হাত দিয়ে এক আছাড় মেরে গর্জন করে বলতে লাগল, চলে যাবে, ছেড়ে চলে যাবে না। এটাই তো তোমার অস্ত্র। ছেড়ে চলে যাওয়া তো তুমি খুব ভালোই পারো। কেন খেলছো আমায় নিয়ে এমন? কি করেছি আমি? আমি স্যারের এই তাণ্ডব দেখে ভয়ে চুপসে গেছি। একবার মনে হলো বলে দেই আমার সব চাপা কথা, কেন আমি এসব বলছি। কিন্তু পারলাম না, কিচ্ছু বলতে পারলাম না। যখনই এই কথাটা মুখে আনতে যাই একরাশ নীরবতা আমাকে ছেয়ে যায়। বুকের চাপা কষ্টে কথাটা আমার মুখ দিয়ে বের হতেই চায় না। মুখ পর্যন্ত আসতেই তীব্র ব্যথা অনুভব হয়।
তাছাড়া আমি আগের থেকেই কষ্টের সময় কান্নার সময় যা বলা দরকার তা ঠিকমতো সাজিয়ে বলতে পারি না। সবকিছু গুলিয়ে ফেলি। আমার জীবনের সবচাইতে কষ্টের এই সত্যটি আমি মুখ দিয়ে উচ্চারণ করতেই পারি না। কেউ যদি শুনে তাহলে হয়তো তার মনে হতেই পারে কেন আমি বলতে পারি না। বলে ফেললেই তো হয়। কিন্তু এই মন জিনিসটাই যে সবথেকে বড় অদ্ভুত। কখন কি করাই কিছুই বোঝা যায় না। আর কাউকে ভালোবাসলে তখন তা আমাদের সম্পূর্ণ হাতের বাইরে চলে যায়। খুব কষ্ট হয় খুব। বুকের ভেতরটা যেন কেউ ক্রমাগত ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সারের ভাঙাচোরা চলতেই আছে। সে যেন আজ সবকিছু ধ্বংস করে দিবে। বারবার হুঙ্কার দিয়ে বলছে, আবার এমন করলে তুমি আমার সাথে। আবার আরেকবার আবার আমাকে স্বপ্ন দেখিয়ে সব ভেঙে চুরমার করে দিল। কেন করো বারবার এমন? কেন? হঠাৎ একটি কাচের টুকরোয় হাত লেগে সারের হাত কেটে গেল। গলগল করে রক্ত বেরোচ্ছে সেখান থেকে। সেই অবস্থাতেই সে আরো ভাঙচুর করতে লাগল। আমি দৌড়ে গিয়ে তার হাত টেনে ধরে বললাম, কি করছেন, পাগল হয়ে গেলেন? রক্ত বেরোচ্ছে তো। স্যার আমাকে তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। তার চোখ রক্তবর্ণ হয়ে গেছে আর তার চারপাশে অশ্রুর ছোঁয়া। দাঁতে কিরমির করে বলে উঠল, এই ক্ষত তোমার চোখে পড়ল, আর আমার এই বুক যে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে সেটা তোমার চোখে পড়ে না? এখানে যে যন্ত্রণায় ছিঁড়ে যায় সেটা তুমি বোঝো না? এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বারবার এভাবে কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেলতে পারো না? বলে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। একটু পর আওয়াজ পেলাম হাইস্পিডে গাড়ি চালিয়ে সে চলে গেল। তার শেষের কথাটা শুনে আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। বিছানার পাশে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে তার মধ্যে মুখ লুকিয়ে আমি ক্রমাগত কেঁদে যাচ্ছি। শুভ্র স্যারের জন্যও এখন খুব চিন্তা হচ্ছে। রাত ৩টা বেজে গেছে অথচ সে এখনো বাড়ি ফেরেনি। যেভাবে রাগ হয়ে বাড়ি থেকে বের হলো না জানি। কোথায় গেছে? কি করছে? বারবার ফোনে তাকে ট্রাই করে যাচ্ছি কিন্তু প্রতিবারই বন্ধ আসছে। আমার খুব চিন্তা লাগছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে খুব। সকাল ভোরে স্যারের নাম্বার একটা রিং বাজতে না বাজতেই আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কিছু বলতেই আমার হাত থেকে ধপ করে ফোনটা মাটিতে পড়ে গেল। তারপর সকাল ভোরে স্যারের নাম্বার থেকে একটা রিং বাজতে না বাজতেই আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কিছু বলতেই আমার হাত থেকে ধপ করে ফোনটা মাটিতে পড়ে গেল। তারপর আমি কিভাবে হসপিটালে পৌঁছালাম জানি না। আমার সমস্ত পৃথিবী যেন ঘুরছে। স্যারের নাম্বার থেকে হসপিটালের একজন ডাক্তার ফোন করেছিল। সে শুধু বলল, এই ফোন যার তার অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্যাস, আমি আর বাকিটুকু শুনতে পারিনি। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে একটা ঘোরের ভেতর চলে গেছি। কোনোমতে রিসিপশনে দাঁড়ানো মেয়েটিকে কাঁপতে কাঁপতে বললাম, অ্যাক্সিডেন্ট করেছে সে কোথায়? মেয়েটি চোখ গোলগোল করে বলল, একটু আগে অ্যাক্সিডেন্টে আসা একটি পেশেন্ট মারা গেছে, আপনি কি তার কথা বলছেন? কথাটি শুনে আমি স্তব্ধ হয়ে পড়লাম। সাথে সাথে লুটিয়ে পড়লাম মাটিতে। তারপর আর কিছুই মনে নেই। সেন্স ফিরে আসলে দেখলাম আমি একটি বেডে শুয়ে আছি। আর আমার পাশে শুভ্র স্যার হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ নিয়ে সামান্য ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। আশেপাশে ডাক্তার, নার্স সব জড়ো হয়ে গেছে। স্যার সবার সামনে এভাবে আমার জোরে জোরে কাদায় একটু অস্বস্তি অনুভব করছে। লজ্জামাখা মুচকি হাসি দিয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগল, এই সুপ্তি আমি ঠিক আছি তো? দেখো দেখি, আর কাঁদে না, থামো। হঠাৎ পাশে থাকা ডাক্তারটা জোরে জোরে হেসে উঠল। তার হাসির শব্দে এবার আমার মাথায় সেন্স আসল।
আমি স্যারকে ছেড়ে একটু সরে বসে চোখের পানি মুছলাম। ডাক্তার বলে যাচ্ছে, বাব্বা, এত প্রেম! কি রে শুভ্র, তোর বউ দেখি তোকে খুব ভালোবাসে। পুরো কথা ঠিকমতো না শুনেই বেহুশ। ভাগ্যিস তখন আমি সেখানে থাকায় তোর বউকে চিনতে পেরেছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই যে মা, আমি কিন্তু তোমার শ্বশুরের বন্ধু। শুভ্র, ডাক্তার আঙ্কেল, তোমাদের বিয়েতে যেতে পারিনি, কিন্তু বিয়ের সব ছবি দেখেছি। আমি সকালবেলা এসেই জানতে পেরেছি শুভ্র কথা। শুভ্রকে রাতেই হসপিটালে আনা হয়েছিল, আর ওর পরে আরেকটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছে যে মারা গেছে। রিসিপশনিস্ট তোমাকে তার কথাই বলছিল, কিন্তু তুমি তো পুরোপুরি না শুনেই সেন্স হারালে। পেশেন্টের সেন্স ফিরেছে আরও 1 ঘন্টা আগে, আর বউ সেদিকে 3 ঘন্টা ধরে সেন্সলেস হয়ে পড়ে আছে। শুভ্র স্যারও একটু মজা করে বলে উঠল, আরে বুঝো না, এগুলো সব চালাকি যাতে আমার সেবা না করা লাগে। এই কথায় ডাক্তার আঙ্কেল বেশ মজা পেলেন, হা হা করে হাসতে লাগলেন। আর আমি চোখ দিয়ে স্যারকে ঈষৎ রাগ দেখালাম। শুভ্র স্যারকে সেদিনই বাসায় নিয়ে আসলাম। বাবা মাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু স্যার মানা করল, বলল মার এমনি শরীর অসুস্থ, আর এর ভেতর শুধু শুধু টেনশন করবে। ডাক্তার আঙ্কেল বলেছে 10-15 দিন ফুল রেস্ট করলেই হবে। স্যার ডান হাতে ভালো ব্যথা পেয়েছে, বেশি নাড়াচাড়া করতে পারে না। পায়েও সামান্য ব্যথা পেয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, তাই তার সব কাজ এখন আমিই করে দেই। জান প্রাণ দিয়ে স্যারের সেবা করে যাচ্ছি। তাকে খাইয়ে দেওয়া, ঔষধ খাওয়ানো, গোসল করানো, এমনকি ড্রেস চেঞ্জও আমাকে করিয়ে দিতে হয়। আমার ভীষণ লজ্জা লাগে তখন। বেশি লজ্জা লাগে যখন গোসল করানোর সময় খালি গায়ে সাবান মাখিয়ে দিতে হয়। তার ফর্সা উন্মুক্ত বুকে সাবান লাগাতে গিয়ে আমি লজ্জায় লাল হয়ে কুঁকড়ে যাই। তার দিকে তাকাতেও পারি না। শুভ্র স্যার আমার অবস্থা বুঝে মুচকি মুচকি হাসতে থাকে। নিজেকে এখন মনে হয় স্যারের স্যার। স্যার যখন খেতে চায় না, ধমক দিয়ে বলি চুপচাপ হা করুন, বলে ভাত মেখে খাইয়ে দিতে থাকি। অনেক দিন হয়ে গেছে এখন স্যার কিছুটা সুস্থ। এখনই সে অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি যেতে দেই না। রাতে স্যারকে খাইয়ে দিয়ে বসে আছি। শুভ্র স্যার একটি হালকা নীল আর কালো রঙের চেকচেক শার্ট পরে বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। কপালের কোণায় এখনো একটি ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। প্রচণ্ড বাতাস ছেড়েছে, মনে হয় ঝড় আসবে। আমি উঠে দরজা জানালা সব বন্ধ করে দিল। শীতল হাওয়ায় ভরে গেছে পুরো রুম। ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু পরই ঝপ ঝপ করে প্রচণ্ড বৃষ্টি নামতে লাগল। সাথে একটু পরপরই বিজলি চমকাচ্ছে। আমার এই বিজলির শব্দটায় বেশ ভয় ভয় লাগে, যেমন এখন লাগছে। একটু পরই কারেন্ট চলে গেল। আমি উঠে মোমবাতি জ্বালালাম বেশ কয়েকটা। মনে পড়ল স্যারের ঔষধ এখনো খাওয়ানো হয়নি। ড্রয়ার থেকে ঔষধের বক্সটা বের করতেই কারেন্ট চলে আসল। বাইরে গুরুম গুরুম শব্দ হয়েই যাচ্ছে। আমি বিছানায় স্যারের পাশে বসে ঔষধ খাইয়ে দিল। তখনই কাছে কোথাও কান ফাটানো শব্দ করে বাজ পড়ল, সাথে সাথেই কারেন্ট চলে গেল। রুমটা মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেল। শব্দ হওয়ার সাথে সাথেই আমি ভয়ে চোখ বন্ধ করে স্যারের বুকে মুখ লুকিয়ে তার পিছনের শার্ট খামছে জড়িয়ে ধরলাম। স্যারও আমাকে শক্ত করে আগলে ধরল। বাইরে দিয়ে অনর্গল বৃষ্টির শব্দ আর বিদ্যুৎ চমকানো কানে আসছে। হঠাৎ কি হলো জানি না, আমাদের দুজনের নিঃশ্বাসই ঘন হয়ে আসল। দুজনের শরীরের উষ্ণতায় আমরা যেন কোনো ঘোরের মধ্যে হারিয়ে গেলাম। হাতের বাঁধন আরও শক্ত হতে লাগল। কিছুক্ষণ পর বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে গেল। স্যার আমাকে খুব আস্তে আস্তে তার পাশে শুইয়ে দিয়ে আমার দুচোখে খুব ভালোবেসে 2টি চুমু দিল। তারপর ধীরে ধীরে তার শার্টের বাটন একটি একটি করে খুলে আমার ঘাড়ে একটি গভীর চুম্বন করল। আমি বিছানার চাদর শক্ত করে খামছে ধরলাম।
সে আমার হাত বিছানার চাদর থেকে ছাড়িয়ে তার হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরল। তার প্রতিটি স্পর্শে আমি বারবার কেঁপে উঠছি। আমার কেঁপে উঠায় সে আমাকে আরও ততই শক্ত করে আঁকড়ে ধরছে। স্যার আমায় আজ যেন কোনো এক অচেনা সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর আমিও তার সাথে সাথে ভেসে যাচ্ছি। আজ যেন আমাদের ভেতর কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই। ভালোবাসা যেন আজ সব এক পরম আবেশে জড়িয়ে রাখছে আমাদের। সকালের মৃদু আলো চোখে লাগতেই আমার ঘুম ভেঙে গেল। রাতের তুমুল বৃষ্টির পর এখন আকাশ ফকফকা ফর্সা। আজকের সকালটা যেন অন্যরকম লাগছে। নিজেকে আবিষ্কার করলাম স্যারের উন্মুক্ত বুকে। এক প্রশান্তির ছায়া মুখে নিয়ে সে এখনো ঘুমিয়ে যাচ্ছে। রাতের মুহূর্তগুলো মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে গেলাম। নিজেকে স্যারের কাছ থেকে ছাড়িয়ে তার দিকে তাকিয়ে একটি লজ্জা মাখা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি কিচেনে দাঁড়িয়ে চা বানাচ্ছি। তখনই শুভ্র স্যার উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। আমার চোখে চোখ পড়তেই সেই আগের মতো মাথা চুলকিয়ে একটি লাজুক হাসি দিল। অনেকদিন পর আজ যেন সেই লাজুক শুভ্র স্যারকে দেখলাম। স্যার নেমে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসল। আমি মাথা নিচু করে চা বানাচ্ছি, আর স্যার বারবার আর চোখে আমাকে দেখে যাচ্ছে। আমার গাল দুটো লাল হয়ে আছে। আমি তাকাতেই পারছি না স্যারের দিকে। আজ যেন পৃথিবীর সমস্ত লজ্জা আমার উপর ভর করেছে। কিছুদিন হলো সামিয়া, বাবা, মা সবাই চলে এসেছে। স্যার ছাদে টবের ফুলগাছে পাইপ দিয়ে পানি দিচ্ছিল। আমি পিছনে গিয়ে দাঁড়াতেই ইচ্ছে করে পাইপ ঘুরিয়ে আমার গায়ে পানি দিয়ে ভিজিয়ে দিল। আর এখন এমন ভাব করছে যে ভুলবশত দিয়ে ফেলেছে। পানি দিয়েই বারবার বলতে লাগল, সরি সরি সরি। আমি নাক ফুলিয়ে পিছনে ঘুরে চলে যাচ্ছিলাম। স্যার তাড়াতাড়ি আমার সামনে এসে পথ আগলে দাঁড়িয়ে আমার কোমর টেনে কাছে নিয়ে বলল, সরি বউ, ভুল করে হয়ে গেছে। আমি রাগ হয়ে বললাম, ভুল করে? আমার তো চোখ নেই, আমি তো কিছু বুঝি না। না। সে আমার কাঁধ থেকে চুল সরিয়ে মুখে চিন্তিত ভাব নিয়ে বলল, এ কি শুক্তি, তোমার গলায় এমন লাল দাগ কিভাবে হলো? আমি মুখ ভেঙ্গিয়ে বললাম, একটা পাজি মশা করেছে। স্যার বলতে লাগল, কি? কোনো মশা করেছে? মশার এত সাহস আমার বউয়ের এত সুন্দর গলার এই অবস্থা করেছে? ওই মশাকে তো আমি ছাড়ছি না। আমি তার বুকে হালকা আঘাত করে বললাম, হয়েছে, আর ঢং করে সাধু সাজতেন হবে না। আমাকে ভিজিয়ে দেওয়ার জন্য এখন কানে ধরুন। স্যার চোখ কপালে তুলে বলল, কানে ধরব? তুমি তোমার স্যারকে কানে ধরাবে? আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, স্যার না। তাহলে দূরে থাকুন স্যারের মতো। স্যার হয়ে ছাত্রীর সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? আমি আবার চলে যাচ্ছিলাম, কিন্তু স্যার তাড়াতাড়ি বলল, আচ্ছা আচ্ছা, রাগ করো না, ধরছি, বলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আমি তাকে এভাবে দেখে খিলখিল করে হেসে দিল ম। আর স্যার মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে রইল। আজ আমি ঠিক করেছি স্যারের জন্য পায়েস বানাবো। স্যার আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিল সেভাবেই। যেই ভাবা সেই কাজ। কোমরে আঁচল গুজে আমি নেমে পড়লাম পায়েস বানাতে। রাতে শুভ্র স্যার যখন অফিস থেকে আসলো আমি তার সামনে পায়েসের বাটি ঢেকে রাখলাম। স্যার বাটির দিকে তাকিয়ে এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, নুডলস। আমি তাড়াতাড়ি বললাম, নুডলস না, পায়েস আমি বানিয়েছি। স্যার তাড়াতাড়ি এক চামচ মুখে দিল। আমি নার্ভাস হয়ে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইলাম। স্যার মুখে একটি চমকপ্রদ এক্সপ্রেশন দিয়ে হাত দিয়ে দেখালো, অসাধারণ। আমি খুব খুশি হয়ে বললাম, সত্যি? আমিও একটু খেয়ে দেখি তো। আমি চামচ হাতে নেওয়ার আগেই স্যার দ্রুত আমার সামনে থেকে বাটি সরিয়ে বলল, একদম না, আমার জন্য বানিয়েছ, সব আমি খাব, তুমি একটুও পাবে না। বলে স্যার খুশিমনে খুব দ্রুত খেতে লাগল।
আমি তো সেই খুশি স্যারের এত পছন্দ হয়েছে। তার খাওয়া শেষ হলে আমি খালি বাটি নিয়ে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম পায়েসের একটি পিরিচ হাতে, মুখ থমথম করে। কারণ নিচে যাওয়ার সাথে সাথেই সামিয়া আমার সামনে পায়েসের পিরিচ নিয়ে বলল, ভাবি এই পায়েস কে বানিয়েছে? কি বিশ্রী! কিচেনে পায়েস দেখে আমি এক পিরিচ তুলে নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু এক চামচও মুখে দিতে পারিনি। আমি ওর কথা শুনে অবাক হয়ে ওর হাত থেকে পায়েস নিয়ে এক চামচ মুখে দিতেই বমি চলে আসল। এটা কি পায়েস? মনে হয় চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছি। এই পায়েস স্যার পুরো এক বাটি খেলো কি করে? আমার রীতিমতো কান্না পাচ্ছে। লবণের বদলে চিনিটা ঠিকমতো দিলই কি সুন্দর ভালো হতো। এমন ভুল আমি করলাম কিভাবে? স্যারের সামনে গিয়ে বললাম, আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? এই পায়েস তো খাওয়ার উপযুক্ত না। স্যার আমার দিকে এক পলক তাকিয়ে আমার হাত টেনে তার পাশে বসিয়ে বলল, কই, আমার তো বেশ লেগেছে। তুমি আমার জন্য বানিয়েছ, আমি না খেয়ে পারি? আমি কাঁদো কাঁদো করে বললাম, আপনার এই বিশ্রী পায়েস খাওয়ার কি দরকার ছিল? আমি তো এক চামচও খেতে পারলাম না। স্যার আমাকে তার বুকে টেনে বলল, তোমার হাতের বিষও আমার কাছে অমৃত। আমি তাও এক চুমুকি খেতে পারব। আমি বললাম, কেন? স্যার বলল, এখনো তোমার জিজ্ঞাসা করতে হয় কেন? আমি আরও কিছু বলতে নিলাম, কিন্তু তার আগেই স্যার আমাকে থামিয়ে দিয়ে বলল, চুপ, আর কিছু বলো না। কিছুক্ষণ এভাবেই থাকো তো আমার বুকে। তারপরের দিন পুরো বাড়িতে গোছগাছ চলছে। স্যারের যেই ফুফু বিদেশে থাকে সে আজ প্রায় 2 বছর পর আসছে। বিকেলে তারা চলে আসলো। স্যার তাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে। তাদের আসার কথা শুনে আমি নিচে নেমে সামনে আগালাম। একটি মধ্যবয়স্ক মহিলা আর স্যারের পেছনে থেকে হঠাৎ একটি মেয়ে বেরিয়ে এলো, পরনে টপস আর জিন্স। মেয়েটার চেহারার দিকে চোখ যেতেই বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠল। আমার সমস্ত পৃথিবী যেন উল্টে গেল, কারণ আমার সামনে সেই মেয়েটি যাকে আমি স্যারের সাথে দেখছিলাম। মেয়েটি বেশ সুন্দরী, চেহারায় একটা দুঃখী দুঃখী ভাব। পুরনো ক্ষতটা যেন আবার জেগে উঠেছে। পাশ থেকে মা আমায় বলল, এই তোমার ছোট ফুফু শাশুড়ি আর তার মেয়ে। আমি কোনোমতে সামনে গিয়ে ফুফকে সালাম করলাম। তার মানে স্যার তার ফুফাতো বোনের সাথে? বারবার চোখ ঝাপসা হয়ে আসছে। অনেক কষ্টে চোখের পানি আড়াল করে মুখে নকল হাসি এনে রাখছি, কিন্তু কষ্ট হচ্ছে খুব খুব। কিন্তু স্যার আর মেয়েটার মধ্যে তেমন কিছু চোখে পড়ছে না যেটাতে মনে হতে পারে তাদের মধ্যে কিছু আছে। কিন্তু আমি যে আগে দেখেছিলাম। হঠাৎ স্যার রুমে এসে অত্যন্ত দুঃখী হয়ে বলল, তার অফিসের কোনো কাজে কিছু দিনের জন্য চট্টগ্রাম যেতে হবে। এখনই। স্যার খুব দ্রুত ব্যাগ গুছিয়ে নিল। যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে মন খারাপ করে বলল, তোমাকে খুব মিস করব। আমার একটুও যেতে ইচ্ছে করছে না, কিন্তু বাবা বলল তাই যেতে হচ্ছে। আমাকে কিন্তু ফোন করবে, আমি একটু পরপরই ফোন করব। কিন্তু আমি চুপচাপ শুনে যাচ্ছি, কিছু বলছি না। স্যার আমাকে ছেড়ে কপালে একটি চুমু দিয়ে বলল, ভালো থেকো। তারপর চলে গেল। আমার এখন আরও কান্না পাচ্ছে। বাথরুমে গিয়ে শাওয়ার অন করে অনেকক্ষণ কাঁদলাম। সারাদিন চুপচাপ বসে থাকি, কিছুই ভালো লাগে না। স্যার একটু পরপরই ফোন করে। সে একা একাই কথা বলতে থাকে। আমি শুধু হুম হা করি। স্যারও মন খারাপ করে আমার এই নীরবতায়। সেই মেয়েটির নাম রুহি, আমার থেকে বড়। আমি আপু বলেই ডাকি। সারাদিন মনমরা হয়ে বসে থাকে। আমি তার থেকে যতটা পারি দূরে দূরে থাকি। তার সামনে গেলেই খুব কষ্ট লাগে। কিছু ভালো লাগে না। কিছুদিন ধরে শরীরও ভালো লাগে না। স্যারও নেই, খুব একা একা লাগে। শুভ্র স্যার আজ বিকেলে ফিরে এসেছে। এসেই খুব খুশি।
আমাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখল আর বলল, এইবার আমার দেহে প্রাণ ফিরে আসল। আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আমি বেশি আগ্রহ দেখালাম না। রাতে সে যখন আমার কাছে আসতে চাইল আমি বাধা দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে রইলাম। স্যারও কিছুক্ষণ অন্যদিকে ফিরে শুয়ে থাকল। একটু পর উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। আমি এখান থেকেও দেখতে পেলাম স্যার একটু পর চোখ মুছছে। স্যার যে খুব কষ্ট পেয়েছে তা বুঝতে পারলাম। কষ্ট আমারও লাগছে। সারারাত স্যার ব্যালকনিতেই দাঁড়িয়ে রইল। আমারও চোখে আর ঘুম আসল না। ভোরে আজান দিল, স্যার ভেতরে আসল। তার চোখের দিকে তাকিয়ে আমার বুকে ছট করে উঠল। চোখ নাক লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে সারারাত কান্না করেছে। খুব কষ্ট লাগলো আমার। আমি তখনই একটি সিদ্ধান্ত নিলাম, অনেক হয়েছে এসব। আমি আর আগের কথা ভাবব না। স্যার যদি আগে তার ফুফাতো বোনের সাথে রিলেশন করে থাকে তাহলে করেছে, এখন তো আর করছে না। স্যার তো আমাকেও কত ভালোবাসে। আমি তার স্ত্রী। তার উপর এখন শুধু আমার অধিকার। আগের কথা ভেবে ভেবে আর নিজেও কষ্ট পাব না আর স্যারকেও দিব না। পুরনো কথা সব মাটিচাপা দিয়ে আমি আজ শুভ্র স্যারকে বলবো যে আমি তাকে কতটা ভালোবাসি। বিকেলে আমি স্যারের ফোনে মেসেজ পাঠিয়ে তাকে একটু তাড়াতাড়ি আসতে বললাম। একটি আকাশী রঙের জর্জেট শাড়ি পরলাম আর হাত ভরে চুড়ি। স্যার এখনো আসছে না কেন দেখার জন্য বাইরে বেরিয়ে রুহি আপুর রুমের সামনে দিয়ে যেতেই কানে এলো, চলবে।